হ্যালো এভরিওয়ান, এখন চলছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি আর মার্চ এই 2 মাস কিন্তু করলা চাষের জন্য সবচেয়ে উপযোগী মাস। তো এই টাইমটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। যারা করলা চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজ আমি দেখাবো করলার বীজ থেকে কিভাবে শক্ত চারা তৈরি করবেন আর কখন ও কিভাবে সঠিকভাবে সেই চারাটা মাটিতে বা টবে রোপণ করবেন। তো প্রথম ধাপে আপনাদেরকে ভালো মানের বীজ সংগ্রহ করে নিতে হবে। আর এই বীজগুলো কিন্তু আমার নিজের বাড়িতেই তৈরি করা, যেটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। তো সেই বীজগুলো নেওয়ার পরে আমি সেটা একদিনের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, আর জল থেকে পরের দিন তুলে এখন সেটা মাটিতে রোপণ করব। করলা চারা তৈরির জন্য মাটিটা কিন্তু হালকা এবং ঝুরঝুরে হওয়া খুব বেশি জরুরি, কারণ এমন মাটিতে কিন্তু সহজে জল জমে না, ফলে শিকড় খুব সহজে বাড়ে এবং চারা পচে না। আপনারা চাইলে ট্রে, কোনো পলি ব্যাগ বা ছোট কোনো টবে চারা তৈরি করে নিতে পারেন। প্রায় 8 থেকে 10 দিন পর এই যে দেখুন, আমার চারাগুলো কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে, ছোট ছোট চারা বের হয়েছে। আর যখন আমরা বীজটা বপন করব, আমরা কিন্তু পাত্রটা ছায়াযুক্ত স্থানে রাখবো। খুব বেশি রোদ কিন্তু তখন প্রয়োজন নেই। আরও 4-5 দিন পর এই যে দেখুন, চারাটা আমার আরেকটু বড় হয়েছে। এখন কিন্তু আমি হালকা হালকা রোদে এই চারাটা রাখছি। করলা একটি গরম আবহাওয়ার সবজি। তো ফেব্রুয়ারি মার্চ এই দুইটা টাইম হলো সবচেয়ে ভালো, যখন করলা সবচেয়ে বেশি ফলন দেয়। তাছাড়াও জুন জুলাইতেও একবার লাগানো যায়। তো আরও বেশ কয়েকদিন পর এই যে গাছটা দেখুন, বেশ সতেজ এবং সবুজ হয়ে কিন্তু বেড়ে উঠছে আমার চারাগুলোতে 5-6 পাতা না আসা পর্যন্ত বা গাছগুলো একটু বড় না হওয়া পর্যন্ত কিন্তু কোনো ভারী সার ইউজ করা যাবে না। আমি কিন্তু কিছুই ইউজ করছি না, শুধু হালকা করে জল দিই প্রতিদিন। আবার জল কিন্তু জমাও যাবে না, তাতে গাছগুলো কিন্তু বেশ ভালোভাবে বেড়ে উঠছে। এবার আমি আমার চারাগুলোকে স্থায়ীভাবে লাগানোর জন্য টব প্রস্তুত করব। এটা একটা 5 লিটারের তেলের বোতলের কন্টেইনার কেটে বানানো হয়েছে। এতে আমি আগেও গাছ লাগিয়েছিলাম। তো এখন আবার নতুন করে মাটি প্রস্তুত করছি। মাটিগুলো আমি টব থেকে সম্পূর্ণ বের করার পরে টবের নিচের দিকে আমি কিচেন ওয়েস্ট ইউজ করব, মানে রান্নাঘরে যাবতীয় যত শাকসবজির খোসা আছে সেগুলো আমি 2-3 দিন ধরে জড়ো করেছি গাছের তলার দিকে দিব বলে। এটা কিন্তু দিলে গাছের কোনো ক্ষতি হবে না, উপরে যদি আমরা সেভাবে লেয়ার করে মাটি দিই। আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি। তো তলার দিকে কিন্তু হালকা মাটি দেয়া আছে এই টবের নিচে। তার মধ্যে আমি কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ফুলকপি, পেঁয়াজ বা শসা, যে কোনো পচনশীল যে কোনো পাতা লতা আপনারা ইউজ করতে পারেন। তো আমি কিচেন ওয়েস্টগুলো চেপে চেপে দিচ্ছি, যাতে করে নিচের দিকটা ভরাট হয়ে যায়। কারণ এই কিচেন ওয়েস্ট দিলে নিচের দিকে ধীরে ধীরে কিন্তু পচে মাটিটা বসে যায়। তো যতটা সম্ভব চেপে চেপে দিতে হবে। তো যতগুলো আমার কিচেন ওয়েস্ট ছিল, রান্নাঘরের বর্জ্য ছিল, সবগুলো দিয়েছি। এবার আমি উপরটা মাটি দিয়ে ভরাট করে দিব। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এই শাকসবজির খোসাগুলো কিন্তু একদম নিচের দিকে আমি চেপে চেপে দিয়েছি, আর উপরে কিন্তু যথেষ্ট মাটি দিচ্ছি। এভাবে করলে গাছের চারা কিন্তু সহজে পুড়ে যাবে না। আর আপনারা যদি সরাসরি কিচেন ওয়েস্টের উপরে রোপণ করেন চারা, তাহলে কিন্তু গাছ ভালো হয় না, গাছের চারা কিন্তু পুড়ে যায়। কারণ এসব সবজির খোসা যখন পচতে শুরু করবে তখন কিন্তু তীব্র তাপ উৎপন্ন করে, যার কারণে সেটা গাছে সরাসরি দেওয়া নিরাপদ নয়। তো আমরা মাটি দেওয়ার পর বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মাটিটা বেশ শুকনো। এটা আমি জল টল দিয়ে প্রায় 7-8 দিনের মতো এইভাবেই রেখে দিব, যাতে ভিতরের সবজিগুলোও পচতে শুরু করে আর মাটিটা প্রায় রেডি হয়ে যায়। তো 10-12 দিন পরে এই যে আমার গাছের অবস্থা দেখুন, বেশ অনেকগুলো 6-7 পাতা কিন্তু বের হয়ে গেছে। গাছগুলো বেশ অনেকটা লম্বা হয়ে গেছে। আমার আরেকটা চারাও বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে তলার দিকে, টবের নিচের দিকে এইভাবে সবজির খোসা দেওয়ার কারণ কি? আমরা তো চাইলেই আলাদাভাবে তৈরি করে নিতে পারি জৈব সার। আসলে আপনারা তো জানেন যে আমি ব্যালকনি গার্ডেন করি, তো এখানে খুব বেশি স্পেস নাই। আবার ধরেন যে এগুলো পচাতে হলে যে দুর্গন্ধটা সৃষ্টি হয় সেটাও আসলে ঘরের মধ্যে করা সম্ভব না। যদিও আমি টুকটাক করি, ছোট ছোট পাত্রে জৈব সার তৈরি করার চেষ্টা করি, কিন্তু এভাবে করলে কি হবে? এভাবে আমরা গাছ তো ফল পাবোই, খুব ভালো ফল পাবো। গাছটা যখন আপনারা উঠাই ফেলবেন, তখন যখন নিচের দিকের মাটিগুলো আবার বের করবেন, দেখবে যে নিচে খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়ে গেছে। তখন আপনারা সেই জৈব সার আরও মাটির সাথে মিশিয়ে খুব সুন্দরভাবে মিক্সচার করে নিয়ে আবার ইউজ করতে পারবেন।
তো এদিকে গাছ তো আমরা হচ্ছেই, আর ভিতরে আমাদের কিন্তু জৈব সারও তৈরি হয়ে যাচ্ছে। তো দুইটা কাজই একসঙ্গে হবে একটা টবে, সেজন্যই আমার এই পদ্ধতিতে গাছ রোপণ করা। তো এখন আমরা মাটিটাও প্রস্তুত পেয়ে গেছি, গাছটা এখন আমরা আস্তে করে সাবধানে তুলে লাগাবো। এই যে দেখুন নিচের লেয়ারে কিন্তু আমার সবজি আছে, আর উপরের লেয়ারে কিন্তু মাটি, বেশ অনেকটা মাটি দিতে হবে উপরে, আর নিচের দিকে চেপে চেপে অল্পই সবজি দেওয়া আছে। আর সময়ের সাথে সাথে সবজিগুলো পচতে আরও তলানিতে ঠেকবে, আর এই মাটিগুলোও কিন্তু বসে যাবে, তখন আমাদের আরও মাটি দেওয়ারও প্রয়োজন হবে। তো আমরা একটা গর্ত মতো করে নিলাম। এবার খুব সাবধানে ধীরে ধীরে চারাগুলো তুলতে হবে, যাতে শিকড় ভেঙে না যায়। শিকড়ই তো একটা গাছের প্রাণ, তো খুব আলতো হাতে কাজটা করতে হবে। খুব বেশি আমার প্যারা হচ্ছে না তুলতে, কারণ মাটিগুলো কিন্তু বেশ ঝরঝরে আছে, আর করলা চাষের জন্য মাটি কিন্তু ঝরঝরে, মানে পানি নিষ্কাশন যেন ভালোভাবে হয় সেরকম মাটি কিন্তু বেশি প্রয়োজন। তো গাছটা তোলার পর এখন আমি হাত দিয়ে মাটিগুলো একটু চেপে চেপে নেব। এই যে দেখুন শিকড় কিন্তু একদম অক্ষত আছে, ছিঁড়ে যায়নি, এভাবেই তুলতে হবে। একটা গাছ যখন একটা টব থেকে তুলে আরেকটা টবে নিবেন, তখন শুধু গাছটা কিন্তু নেওয়া যাবে না, সেই গাছের চারপাশে যেই মাটিগুলো আছে সেগুলোও নেওয়ার চেষ্টা করবেন, তাহলে গাছ ভালোভাবে বাঁচতে পারবে। কারণ এতদিন সে যেই মাটিতে ছিল সেই মাটি ছেড়ে হুট করে আরেকটা মাটিতে মানিয়ে নেওয়া তার জন্য কষ্টকর হয়ে যায়। তো আমি যেই আগের টবের যে মাটি সেগুলো গাছের গোড়া চারপাশে দিয়ে দিলাম, যাতে শিকড়গুলো খুব স্বাচ্ছন্দ্যে বিস্তার লাভ করতে পারে। আর এই যে আমরা লাগাচ্ছি, গাছটা লাগানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু সরাসরি রোদের মধ্যে দেওয়া যাবে না। গাছটা কিন্তু 2 দিন মতো একটু আলো থাকবে, কিন্তু ছায়া থাকবে এরকম জায়গাতে রাখতে হবে, আলোযুক্ত ছায়া স্থানে রাখতে হবে। এই যে দেখুন কত সহজে সুন্দরভাবে চারাগুলো কিন্তু উঠে আসছে, শিকড়গুলো উঠে আসছে, কারণ মাটি কিন্তু বেশ ঝরঝরে। আপনাদের মাটিও এরকম ঝরঝরে রাখতে হবে। গাছটা 2 দিন মতো ছায়া রাখার পর যখন রোদে দিবেন, তারপর ধীরে ধীরে আপনারা ডিমের খোসা গুঁড়ো করে গাছে দিতে পারেন, ঝুরঝুরে গোবর সার দিতে পারেন, তারপরে ছাই দিতে পারেন, যে এগুলো কিন্তু সহজলভ্য, আমরা আশেপাশে সহজেই পেয়ে যাই। ঠিক আছে, আমি চায়ের গুঁড়ো ব্যবহার করি, এগুলো কিন্তু গাছের জন্য উপকারী, আর এগুলো বাজারে কিনতেও যেতে হবে না, বিনা খরচে আপনারা গাছের যত্ন নিতে পারবেন এগুলো ইউজ করে আমরা অর্গানিকভাবে কিন্তু করলা চাষ করতে পারি, আর বাড়তি খরচেরও প্রয়োজন হয় না। অনেকেই কোশ্চেন করেন যে আমরাও বীজ লাগাই কিন্তু ঠিকভাবে চারা হয় না, গাছ বড় হয় না। তো আমি মনে করি যে চারাটা আলাদা একটা ছোট পাত্রে তৈরি করে নিয়ে তারপরে বড় পাত্রে লাগালেই সবচেয়ে ভালো ফলটা পাওয়া যায়। ঠিক যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন, সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এরকম শুধু করলা না, শশা চাষ বা কুমড়া চাষ, এরকম বিভিন্ন চাষের ভিডিও আমার এই চ্যানেলে আছে। আশা করি আপনারা যদি একটু ভিজিট করেন তাহলে অনেক উপকৃত হবেন। তো এই যে খুব সুন্দরভাবে আমার 2টা গাছই লাগানো হয়ে গেল, আর আরেকটা যে চারা দেখতে পাচ্ছেন এটা আমি এখন লাগাবো না, এটা আমি এইভাবেই রেখে দিব, এটা আর একটু বড় হোক। আর মাঝখানে এটা যেন কিসের জানি একটা বীজ বের হচ্ছে, সম্ভবত কুমড়ার বীজ একবার ফেলেছিলাম, সেটাই হতে পারে। তো সেই বীজটাকে আমি আর ঘাটালাম না, একটু আলতো করে মাটি দিয়ে চারিপাশটা ভরিয়ে দিলাম, যাতে ওটা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে। তো আমি প্রত্যেকটা গাছে এরকম আগে চারা তৈরি করে নিই, তারপরে সেটা বড় পাত্রে রোপণ করি। আর চারা রোপণ করার পরে এই যে দেখুন, জল তো মাস্ট বি দিতে হবে, হালকা করে জল দিবেন, খুব বেশি জল দিয়ে জায়গাটা যেন কাদা কাদা না হয়ে যায়, পানি নিষ্কাশন যেন ভালোভাবে হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এইভাবে এই পদ্ধতিতে বীজ থেকে শক্ত চারা তৈরি করে রোপণ করলে গাছ কিন্তু খুব দ্রুত বাড়ে এবং ফলনও বেশি পাওয়া যায় বলে আমি বিশ্বাস করি। আপনারা যদি দ্রুত ফলন পেতে চান, করলা চাষ করতে চান, তাহলে কিন্তু আমার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে ব্যালকনি গার্ডেনের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।